কি হলো? তুমি কি মৌনব্রত নিলে নাকি? কিছু বলছো না যে? আপনি যা ভালো বুঝবেন তাই হবে বাবা। ঘটক মশাই এসেছেন কর্তা। তোমরা ভালো করে খাও, আমি একটু ঘটকের সঙ্গে কথা বলে আসছি। কনক, তুমি এসো। তোমার তো আবার বউ নিয়ে কম ফিরিস্তি নেই। তা কেন হবে না শুনি? আমার তো এই একটি মাত্র ছেলে, তার বউ পছন্দ করার সময় একটু আমাকে সবকিছু জেনে শুনে নিতে হবে না? ও ভালো কথা ব্রজ, তোমার জন্য কলকাতা থেকে সাহেবী পোশাক আনিয়েছি। পরে দেখে নিও ঠিক আছে কিনা। সন্ধেবেলা ওটা পরেই তুমি সাহেবদের সামনে আসবে। সাহেবী পোশাক? হ্যাঁ, কেন আপত্তি আছে? কোনো ভোজ সভায় সাহেবরাও আসবে, তাদের সামনে অন্য পোশাকে আসা তোমার মানায় না। তারাও দেখুক আমার ছেলে কেমন রাজপুত্তুর হয়েছে। কি হলো দাদা ঠাকুর? বলি সাহেবী পোশাক পরতে হবে বলে নাকি বিয়ের কথা শুনে তোমার মুখটা এরকম ভার হয়ে গেল কেন? ভেবেছিলাম আমার মনের মতন কাউকে বিয়ে করব। এখন তো দেখছি ঘটক ঠাকুর আর বাবার পছন্দের উপর সব নির্ভর করছে। তা তুমি কি তোমার মনের মতো কাউকে পছন্দ করে রেখেছো? বলে ফেলো, তাহলে বলে ফেলো, আমি না হয় হরকে গিয়ে কথাটা বলি। হ্যাঁ ভাই, আমিও শুনি তোমার মনের মানুষটি কে, কোন জমিদারের কন্যা। আমি এখনো তাকে খুঁজে পাইনি। তবে আমার মন বলছে আমি একদিন তাকে পাবো। সে মেয়ে হবে নির্মল, স্নিগ্ধ, ঘন কেশ, শান্ত চোখ, আবার ঝর্ণার মতন উজ্জ্বল। ছেলেবেলায় তুমি যেমন রাজকুমারীর গল্প শোনাতে, সেই রকম হবে আমার স্বপ্ন সুন্দরী। যাই, প্রসাদের ফলগুলো নিয়ে আসি। মা আসছে। মা যদি দেখে ফলগুলো তাহলে বুঝে যাবে আমি গাছে উঠেছিলাম ফল পাড়তে, তাহলে আর রক্ষে থাকবে না। যাই, লুকিয়ে পড়ি। পিপি, 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 এখানেও তো আসেনি। করি এখন, আমার আজ কত কাজ। ভট্টাচার্যদের যজ্ঞী বাড়িতে রান্না করতে যেতে হবে। পিপিকে না পেলে তো।
আমি আর পারি না। মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে, শুধু মাথাতেই যা বড় হয়েছে, ওর ছেলে মানুষই এখনো গেল না। চিন্তায় আমার রাতে ঘুম হয় না। কেমন ঘরে যে ওর বিয়ে হবে কে জানে। পারুদের কেমন জমিদার ঘরে বিয়ে হচ্ছে। মাগো, মাগো দয়া করো, আজ এমন একটা অলৌকিক কাণ্ড করে দাও যেন ওই বিয়ে বাড়িতে আমি আমার পিপির জন্য একটা সুপাত্রের সন্ধান পেয়ে যাই। তুই আর চিন্তা করিস না, জমিদার ঘরেই তোর মেয়ের বিবাহ হবে। আর খবরদার তোর মেয়েকে বকাবকি করবি না। তোর মেয়ে রাজরানী হবে, আমার আশীর্বাদ ওর মাথার ওপর আছে। ওকে যেমন ইচ্ছে সেভাবে খেলে বেড়াতে দিবি। লাগছে মা, তাই বলি, গলাটা তো চেনা চেনা কেন লাগছে? লাগছে মা, ছাড়ো। লাগছে মা। আমি কোথায় ভেবে ভেবে মরছি আর আমার সঙ্গে মস্করা হচ্ছে? হ্যাঁ মা ছাড়ো, লাগছে। এত ফল? তুই আবার গাছে উঠেছিলি? তোকে না আমি গাছে উঠতে বারণ করেছি? এই সেদিন গাছ থেকে পড়ে হাত পা ছড়লো। ওরে তোর গায়ে দাগ হয়ে গেলে তোকে বিয়ে করবে কে শুনি? তুই আবার হাসছিস? শোন পিপি, তোর কিন্তু ধিঙ্গিপোনা দিন দিন বাড়ছে। কতবার বলেছি বনে বাজারে ঘুরবি না। আমাদের তো দুটো পেট, এতগুলো ফলকে খাবে শুনি? ওদিকে আবার বিয়ে বাড়িতে খাওয়া আছে। আচ্ছা, এতগুলো ফল পেশাদ দিলে কে খাবে শুনি? আমি তো আর দুজনের জন্য ফল আনিনি মা, সকলের জন্য এনেছি। তবু আমাদের কোনো রকমের চেয়ে চিনতে ভিক্ষে করে চলে যায়। কিন্তু তুমি তো জানো মা, গায়ের কত মানুষ খেতে পায় না। এই প্রসাদীগুলো পেলে তাদের হয়তো একবেলা চলে যাবে। তাদের না খেতে পেয়ে দেখে আমার বড় কষ্ট হয় মা। ওরে, তুই অন্যের খাবার কথা ভাবছিস? আর আমি মরে গেলে তোকে কে খাওয়াবে মা? আমার কথা ভেবো না মা, আমাদের দুঃখ একদিন ঘুচবেই। কে ঘোচাবে আমাদের দুঃখ? কে উদ্ধার করবে তোর মতো অভাগীকে? আমার স্বপ্নে দেখা সেই রাজপুত্র বিষাইয়ের এক চর আমাদের টর্চার সহ্য করিতে না পারিয়া বলিয়া দিয়াছে সমস্ত সম্পদ বৈকুণ্ঠপুর ভিলেজের কাছে শিকারপুর জঙ্গলে কোথাও লুকাইয়া রাখিয়াছে। তুমি তো কালকে সতীনাথের বিয়ে উপলক্ষে বৈকুণ্ঠপুর গ্রামে যাচ্ছ। দেখো, ওই গ্রামের লাগোয়া হচ্ছে শিকারপুর জঙ্গল। ওই জঙ্গলে এক ডাকাত আমার ধন সম্পত্তি লুট করে লুকিয়ে রেখেছে। তোমাকে ফিরিয়ে আনতে হবে আমার সেই খোয়া যাওয়া ধন সম্পদ।